মা পুকুর পাড়ে চান করতে কাপড় ভিজে যেতেই আমি তার পাশে দাঁড়িয়ে বললাম, মা, তোমাকে এভাবে দেখতে আমার হৃদয় কাঁপছে। আমি তোমাকে আমার জীবনসঙ্গিনী হিসেবে চাই। মার চোখে অবিশ্বাস আর ভয়ের ছায়া নেমে এলো। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বৈশাখের দুপুর, রোদ ঝাঁ করছে। বাড়ির পেছনে বড় পুকুর, পুকুরের চারপাশে আম, জাম, কাঁঠাল গাছ। পুকুরের একপাশে মেয়েদের গোসলের ঘাট, রাশি রাশি শাপলা ফুল ফুটে আছে পানিতে। ঘাটে গামছা, সাবান রাখার জন্য কাঠের মাচা। দূরে ধানক্ষেত, সেখানে কৃষকেরা কাজ করছে। মাকে দেখে মনে হয় না তার বয়স 40-এর কাছাকাছি। মাকে দেখলে এখনও অনেকে ভাবে আমরা ভাইবোন। সেদিন দুপুরে মা পুকুরে গোসল করছিলেন। বাড়িতে কেউ ছিল না, আমি পুকুর পাড়ে গিয়ে তাকে দেখছিলাম। ভিজে শাড়িতে মার দেহ স্পষ্ট হয়ে উঠেছিল। আমি যেন প্রথমবারের মতো দেখলাম তাকে একজন নারী হিসেবে, শুধু মা হিসেবে নয়। এতকাল যে অনুভূতি আমি মনের গভীরে লুকিয়ে রেখেছিলাম, সেদিন তা আর চাপা রাখতে পারলাম না। আমার কথা শুনে মা চমকে উঠলেন। তিনি দ্রুত আঁচলে নিজেকে ঢেকে ফেললেন আর তার চোখে যে ভয় দেখলাম তা আমি কোনোদিন ভুলব না। তিনি আমার মুখের দিকে তাকালেন, তার চোখে অবিশ্বাস আর আতঙ্ক সমানভাবে মিশেছিল। আমি হাত বাড়িয়ে তার দিকে এগোতেই তিনি পিছিয়ে গেলেন। আমিন, তুমি কি বলছ? তুমি আমার ছেলে। মায়ের গলা কাঁপছিল। নিজের মায়ের সাথে এমন কথা কি করে বলতে পারো? আমি হাসতে লাগলাম। হাসতে হাসতে এমন হিস্টেরিয়া হলো যে আমি প্রায় পুকুরে পড়ে যাচ্ছিলাম। মা আরও ভয় পেয়ে গেলেন। আমিন, কি হয়েছে তোমার? তুমি কি মাথা খারাপ হয়ে গেছ? আমি হাসি থামিয়ে তখন বললাম, মা, আমি সত্যিই এমন কথা চিন্তাও করতে পারি না। আমি তো তোমার খেলনা চোরকে ধরতে এসেছি। দেখো ওই দিকে। পুকুরের অন্য পাড়ে তখন আমাদের বাড়ির 5 বছরের বাচ্চা বিড়ালছানা টুকটুক। মায়ের বিড়ালছানাগুলোর মধ্যে যেটা সবচেয়ে আদরের, সেটা মায়ের রঙিন খেলনাগুলো নিয়ে খেলছিল। সেগুলো ছিল মায়ের নিজের বাল্যকালের খেলনা, সবচেয়ে প্রিয় জিনিস। টুকটুক খেলনাগুলো পুকুরের ধারে নিয়ে গিয়েছিল। তুমি আমাকে ভয় দেখাচ্ছ কেন? মা রাগ করে বললেন, কেমন ছেলে তুমি, এমন করে মাকে ভয় দেখানো ঠিক নয়। দুঃখিত মা, কিন্তু ওই যে টুকটুক আবার তোমার খেলনাগুলোর দিকে যাচ্ছে। আমি হেসে বললাম। মা তখন দ্রুত টুকটুককে ধরতে গেলেন। আমি জানতাম আমার এই ছোট্ট অভিনয় হয়তো ঠিক ছিল না, কিন্তু মাকে দ্রুত পানি থেকে বের করতে চাইছিলাম। সত্যিটা ছিল অন্য। আমি সেখানে দাঁড়িয়ে থেকে দূরের বাঁশবনের দিকে তাকিয়ে সেখানে কিছু একটা নড়াচড়া করতে দেখেছিলাম। আমাদের গ্রামে কয়েকদিন ধরে চুরি ডাকাতি হচ্ছিল, তাই আমি শঙ্কিত ছিলাম। বিগত কয়েক মাস ধরে আমাদের বাড়িতে অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটছে মা। আমি রাতে আওয়াজ শুনেছি, যেন কেউ সিঁড়ি দিয়ে ওঠানামা করছে, কিন্তু যখন দেখতে যাই, কাউকে পাই না। আমি বললাম মা যখন টুকটুককে ধরতে গিয়েছিলেন। মা দ্রুত কাপড় বদলে ফিরে এলেন। তার চোখে এখনও আমার আগের কথার প্রতিফলন, কিন্তু আমি জানতাম তিনি সব বুঝতে পেরেছেন। আমিনি, তুমি কি সত্যিই রাতে শব্দ শুনেছ? তিনি জিজ্ঞেস করলেন, এবার চিন্তায় পড়ে। আমাদের বাড়িটি পুরনো, প্রায় 100 বছরের বেশি বয়সী। আমার দাদার বাবা এই বাড়ি বানিয়েছিলেন। বাড়িটি আমাদের গ্রাম মেঘালিতে একটি উঁচু টিলার উপর অবস্থিত। চারদিকে ঘন গাছপালা, পিছনে বড় পুকুর। বিরাট সব কাঠের দরজা, জানালা, সিঁড়ি। এমনকি একটি পুরনো আমলের ভূগর্ভস্থ পথও আছে, যদিও আজকাল আমরা সেদিকে যাই না। বাবা বিদেশে কাজ করেন, বছরে 2 বার আসেন। আমরা থাকি, আমি, মা, আমার ছোট বোন রুমি, আর আমাদের কাজের লোক ফরিদ চাচা আর তার স্ত্রী মরিয়ম খালা। হ্যাঁ, মা। এবং আমি একটি জিনিস লক্ষ্য করেছি যেটা আগে খেয়াল করিনি। তোমার ঘরের দেওয়ালে যে ছবিটি টাঙানো আছে সেটির পেছনে কি আছে জানো? আমি জিজ্ঞেস করলাম। মা অবাক চোখে আমার দিকে তাকালেন। তোমার দাদি আর দাদার ছবি, ওটার পেছনে আবার কি থাকবে? না মা, ছবিটি সরিয়ে দেখেছি, পেছনে একটি ছোট দরজা আছে। তুমি কি জানতে? আমি জিজ্ঞেস করলাম। মায়ের চোখে অবাক ভাব আর গভীর চিন্তার ছাপ। কি বলছো তুমি? কোন দরজা? এতদিন ধরে আমি ওই ঘরে থাকি, এমন কিছু কখনো দেখিনি গি। চলো, আমি দেখাচ্ছি। আমি মায়ের হাত ধরে বাড়ির দিকে নিয়ে চললাম। আমাদের বাড়ির দোতলায় মায়ের ঘর। পুরানো আমলের বিশাল বিছানা, ভারী কাঠের আলমারি, এবং দেওয়ালে দাদা-দাদির বিশাল ছবি। আমি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মাকে আমার সন্দেহের কথা বললাম।
মা, কয়েক রাত ধরে আমি তোমার ঘর থেকে শব্দ শুনেছি। না, কেউ কথা বলছে না, বরং যেন কোনো ভারী জিনিস নড়ছে। আমি ভেবেছিলাম হয়তো তুমি আসবাব সরাচ্ছ, কিন্তু আজ রাতে যখন শব্দটা শুনলাম তুমি ততক্ষণে ঘুমিয়ে পড়েছ। আমি ঘুম থেকে উঠে তোমার ঘরের দরজায় কান লাগিয়েছিলাম, শব্দটা এখনও হচ্ছিল। আমি দরজা ঠেলে ঘরে ঢুকে দেখি শব্দটা ছবির দিক থেকে আসছে। এবং তখনই আমি ছবির পেছনে ছোট দরজাটি আবিষ্কার করলাম। মা চুপ করে আমার কথা শুনলেন। যতক্ষণ না আমরা তার ঘরে পৌঁছলাম কোনো কথা বললেন না। আমি দেওয়ালে টাঙানো ছবির দিকে এগিয়ে গেলাম। ছবিটি নামিয়ে দেখালাম, সত্যিই ওখানে একটি ছোট কাঠের দরজা ছিল, যা বাইরে থেকে বোঝার কোনো উপায় ছিল না। এটা কি? মা অবাক হয়ে বললেন, এত বছর ধরে আমি এই ঘরে থাকছি, কখনো জানতাম না। আমি দরজাটি টানলাম, কিন্তু খুলল না। দেখো মা, কোনো চাবি লাগে নাকি? মা দরজার চারপাশে হাত বুলালেন। আমিন, আমার ভয় করছে। এটা কিসের দরজা? কোথায় যায়? আমি জানি না, কিন্তু আমার সন্দেহ এটা হয়তো আমাদের বাড়ির পুরনো গুপ্তপথের সাথে সংযুক্ত। আমি বললাম। দাদু বলতেন না, যুদ্ধের সময় এ বাড়িতে গুপ্তপথ ছিল? সেই পথ দিয়ে লোকজন লুকিয়ে বাঁচত? হ্যাঁ, তোমার দাদু আমাকে বলেছিলেন। কিন্তু আমি কখনো জানতাম না যে সেই পথের প্রবেশদ্বার আমার ঘরেই আছে। কি মা এবার আরও চিন্তিত দেখাচ্ছিলেন। আমি দরজাটি আবার পরীক্ষা করলাম। একটি ছোট ছিদ্র লক্ষ্য করলাম। মা, এখানে একটি চাবির গর্ত আছে। ওই যে পুরনো বাক্সে তোমার চাবিগুলো থাকে, সেখানে দেখো তো। মা তার আলমারি থেকে একটি ছোট বাক্স বের করলেন। বাক্সের ভিতরে অনেকগুলো চাবি। একে একে সব চাবি পরীক্ষা করা শুরু করলাম। কয়েকটি চেষ্টার পর আমি একটি ছোট পুরানো চাবি পেলাম, যা দরজায় ঢুকল। এটা, আমি উত্তেজিত হয়ে বললাম। চাবিটি ঘোরাতেই শব্দ হল, তালা খুলে গেল। আমি ধীরে ধীরে দরজাটি টানলাম। আমিন, সাবধানে। মা আমার কাঁধে হাত রাখলেন। দরজা খুলতেই আমাদের সামনে একটি অন্ধকার সুড়ঙ্গ দেখা গেল। আমি মোবাইলের টর্চ জ্বালালাম। সুড়ঙ্গটি সংকীর্ণ, একজন মানুষ মাত্র যেতে পারে এবং মাথা নিচু করে। তুমি এখানে অপেক্ষা করো, আমি দেখে আসি, আমি বললাম। না, আমরা একসাথে যাব, মা দৃঢ়তার সাথে বললেন। আমরা দুজনেই সুড়ঙ্গে প্রবেশ করলাম। সামনে একটি সংকীর্ণ পথ। আমার মোবাইলের আলো দেখা গেল পথটি বেশ খানিকটা যায়, কোথায় শেষ হয় বোঝা যাচ্ছিল না। সাবধানে মা, মাথা নিচু করে হাঁটো, আমি বললাম। পথটি ধুলো ভরা, বোঝা যাচ্ছিল অনেক দিন ধরে ব্যবহার করা হয়নি। আমরা মিনিট 5 হাঁটার পর সামনে আরেকটি দরজা পেলাম। এটা কোথায় যায়? মা ফিসফিস করে জিজ্ঞেস করলেন। আমি জানালাম না। আমি দরজাটি ধাক্কা দিতেই সেটি আস্তে করে খুলে গেল। আমরা অবাক হয়ে দেখলাম দরজাটি আমাদের বাড়ির পুরনো অব্যবহৃত অংশের একটি ঘরে খুলেছে। এটি ছিল বাড়ির পশ্চিম দিকে, যেখানে এখন কেউ যায় না। এটা তো পুরনো পূজার ঘর, মা অবাক হয়ে বললেন। তোমার দাদি এখানে পূজা করতেন। ঘরটি ধুলো ভরা, জালে ছেয়ে ছিল। কিন্তু একটি জিনিস আমাদের নজরে পড়ল। ঘরের মাঝখানে একটি টেবিল, তার উপর কিছু বই ও কাগজপত্র ছিল, যেগুলো দেখে মনে হচ্ছিল সম্প্রতি কেউ ব্যবহার করেছে। মা, আমি বলিনি কেউ এখানে আসে, আমি ফিসফিস করে বললাম। আমি টেবিলের দিকে এগিয়ে গেলাম। সেখানে কিছু পুরনো বই ছিল। তার মধ্যে একটি বইয়ের উপর একটি চিঠি ছিল। আমি চিঠিটি তুলে নিলাম। চিঠিটিতে লেখা ছিল, প্রিয় রাজীব, তোমার সন্দেহ ঠিক। তোমার বাবার মৃত্যু স্বাভাবিক নয়। এতদিন তোমাকে সত্য বলিনি, কিন্তু এখন বলার সময় এসেছে। তোমার বাবা একটি গোপন অভিযানে জড়িত ছিলেন। এখানে এই বাড়িতে একটি অমূল্য সম্পদ লুকানো আছে। এই সম্পদ খুঁজে বের করতে গিয়েই তিনি মারা যান। আমি তোমাকে সতর্ক করতে চাই। তারা এখনও খুঁজছে। তারা জানে যে সম্পদটি এখানে আছে। সাবধানে থেকো। আমি আসছি। শুভাকাঙ্ক্ষী গো। আমি চিঠিটি মাকে দিলাম। মা পরে অবাক হলেন। এ আবার কি? রাজীবকে? এবং তোমার বাবার মৃত্যু? তোমার বাবা তো এখনও বেঁচে আছেন। মা, আমার মনে হয় এটা আমার কোনো পূর্বপুরুষের কথা। চিঠিটি পুরনো, আমি বললাম। কিন্তু তাহলে এটা এখানে কি করছে? এবং এই চিঠিটি তো দেখতে নতুন, মা চিন্তিত দেখাচ্ছিলেন। আমরা টেবিলের উপর থাকা আরও কাগজপত্র দেখতে লাগলাম। সেখানে কিছু পুরনো মানচিত্র ছিল, যা আমাদের বাড়ি ও এর আশপাশের এলাকার। হঠাৎ মা আমার হাত ধরে টানলেন। আমিন,
শব্দ শুনছ? তিনি ফিসফিস করলেন। আমি কান পেতে শুনলাম। সত্যিই কোথা থেকে পায়ের শব্দ আসছিল, যেন কেউ আসছে। আমরা দুজনেই ভয়ে জমে গেলাম। চলো যাই, আমি মাকে টেনে নিয়ে আবার সুড়ঙ্গে ঢুকলাম, দরজা বন্ধ করে দিলাম। আমরা দ্রুত সুড়ঙ্গ পার করে মায়ের ঘরে ফিরে এলাম। সুড়ঙ্গের দরজা বন্ধ করে ছবিটি আবার সেখানে টাঙিয়ে দিলাম। মা, আমাদের এ বিষয়ে বাবাকে জানাতে হবে, আমি বললাম। মা চিন্তিত মুখে আমার দিকে তাকালেন। কিন্তু আমিন, এটা সবই এত রহস্যময়। এখন তোমার বাবা দেশে নেই গু। আমরা এ বিষয়ে তদন্ত করতে পারি, আমি বললাম। আমাদের এই অমূল্য সম্পদ সম্পর্কে জানতে হবে গু। সেদিন রাতে আমি আমার ঘরে শুয়ে থাকতে থাকতে ঘটনাগুলো নিয়ে ভাবছিলাম। আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, কিন্তু ছুটিতে বাড়ি এসেছি। সব সময় মনে হতো এই বাড়িটি কিছু গোপন রহস্য লুকিয়ে রেখেছে, আজ সেই সন্দেহ আরও গভীর হল। রাতে ঘুমোবার আগে আমি বাবাকে একটা ইমেইল পাঠালাম, কিন্তু সবকিছু খুলে বললাম না, শুধু জিজ্ঞেস করলাম আমাদের পরিবারে রাজীব নামের কেউ ছিলেন কিনা। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি মায়ের মুখ ফ্যাকাশে। তিনি আমার ঘরে এসে বসেছিলেন। কি হয়েছে মা? আমি উঠে বসে জিজ্ঞেস করলাম। আমিন, রাতে আবার শব্দ হয়েছে, তিনি ধীরে ধীরে বললেন। এবার আমার ঘরের দরজা খোলার শব্দ শুনেছি। আমি ভয়ে চুপ করে শুয়েছিলাম। কিন্তু কেউ আমার ঘরে ঢুকে ছবির কাছে গিয়েছিল। আমি অবাক হয়ে মায়ের দিকে তাকালাম। তুমি কাউকে দেখেছ? মা মাথা নাড়লেন। না, অন্ধকার ছিল। আমি মৃত্যুর মতো পড়েছিলাম। কিন্তু আমি জানি কেউ আমার ঘরে ছিল। আমি উঠে দাঁড়ালাম। আমাদের এ সম্পর্কে সাবধান হতে হবে। আজ আমি তোমার ঘরে ঘুমাব। সেদিন আমরা আমাদের বাড়ির পুরনো নথিপত্র খুঁজতে লাগলাম। আমাদের বাড়িতে একটি ছোট লাইব্রেরি আছে, যেখানে অনেক পুরনো বই ও কাগজপত্র রাখা আছে। আমরা সেখানে খুঁজতে লাগলাম। কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পর আমি একটি পুরনো ডায়েরি পেলাম। ডায়েরিটি আমার দাদার লেখা। ডায়েরিতে উল্লেখ ছিল আমার প্রপিতামহ রাজীব চৌধুরী সম্পর্কে। তিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, যিনি ব্রিটিশ আমলে গুপ্ত অভিযানে অংশ নিতেন। ডায়েরিতে লেখা ছিল তিনি একটি অমূল্য সম্পদ, একটি ঐতিহাসিক তামার ফলক লুকিয়ে রেখেছিলেন, যাতে একটি গুরুত্বপূর্ণ এলাকার মানচিত্র খোদাই করা ছিল। এই ফলকটি এই অঞ্চলের প্রাচীন সম্পদের সন্ধান দিত। ব্রিটিশরা এই ফলকটি খুঁজছিল, কিন্তু রাজীব চৌধুরী তা লুকিয়ে রেখেছিলেন। ডায়েরিতে আরও লেখা ছিল রাজীব চৌধুরীর মৃত্যু রহস্যজনক পরিস্থিতিতে হয়েছিল, ব্রিটিশদের সন্দেহ করা হয়েছিল। আমিন, এটা অবিশ্বাস্য, মা ডায়েরিটি পড়ে বললেন। এতদিন আমরা জানতাম না যে আমাদের বাড়িতে এমন একটি ঐতিহাসিক সম্পদ লুকানো আছে। এবং মনে হচ্ছে কেউ এটি খুঁজছে, আমি গম্ভীরভাবে বললাম। আমরা এখন কি করব? বাবাকে জানাতে হবে, মা বললেন। কিন্তু আমরা নিজেরাও তদন্ত চালাতে পারি। আমি ডায়েরিটি আরও পড়তে লাগলাম। এতে রাজীব চৌধুরীর নিজের হাতে আঁকা একটি মানচিত্র ছিল। মানচিত্রটি আমাদের বাড়ি এবং আশপাশের অঞ্চলের। মানচিত্রে কিছু চিহ্ন দেওয়া ছিল, যার অর্থ বোঝা যাচ্ছিল না। এই চিহ্নগুলো কি বোঝাচ্ছে? মা জিজ্ঞেস করলেন। আমি নিশ্চিত নই, আমি বললাম। কিন্তু আমার মনে হয় এগুলো আমাদের বাড়ির গুপ্ত পথের সাথে সম্পর্কিত। সেদিন দুপুরে আমরা বাড়ির পুরানো অংশে আরও অনুসন্ধান চালালাম। আমরা সেই পূজার ঘরে গেলাম, এবার সরাসরি সিঁড়ি দিয়ে, সুড়ঙ্গ দিয়ে নয়। ঘরটি আরও ভালো করে দেখলাম। ঘরের এক কোণে একটি পুরানো আলমারি দেখলাম। আলমারিটি ধুলো ভরা ছিল। আমি এটি খুলতে চেষ্টা করলাম, কিন্তু তালাবদ্ধ ছিল। চাবি লাগবে, আমি বললাম। মা তার সাথে থাকা চাবির গোছা বের করলেন। এই চাবিগুলো পুরানো আলমারির। দেখি কোনটি কাজে লাগে। মা একটি চাবি আলমারির তালায় ঢোকালেন এবং তালা খুলে গেল। আমরা আলমারি খুললাম। আলমারির ভিতরে কিছু পুরানো কাপড়, কিছু পূজার সামগ্রী এবং একটি ছোট বাক্স ছিল। বাক্সটি তুলে নিয়ে খুললাম। বাক্সের ভিতরে একটি ছোট পাথরের টুকরো ছিল, যা দেখতে একটি পাজলের অংশের মতো। এটির উপর কিছু চিহ্ন খোদাই করা ছিল। এটা কি? মা জিজ্ঞেস করলেন। আমার মনে হয় এটা সেই তামার ফলকের একটি অংশ, আমি উত্তেজিত কণ্ঠে বললাম। ডায়েরিতে উল্লেখ ছিল ফলকটি কয়েকটি অংশে ভাগ করা হয়েছিল নিরাপত্তার জন্য। আমরা পাথরের টুকরোটি নিয়ে ডায়েরিতে দেওয়া মানচিত্রের সাথে মিলাতে চেষ্টা করলাম। মানচিত্রে যেখানে চিহ্ন দেওয়া ছিল সেগুলো হয়তো ফলকের বাকি অংশগুলোর অবস্থান। আমিন, এখন কি করবে? মা জিজ্ঞেস করলেন।
আমরা এই মানচিত্র অনুসরণ করে বাকি অংশগুলো খুঁজে বের করব, আমি বললাম। কিন্তু সাবধানে। কেউ আমাদের আগেই এটি খুঁজছে গিয়ে। কিন্তু কে? এবং কেন? মা চিন্তিত দেখাচ্ছিলেন। আমি জানি না, কিন্তু আমরা খুঁজে বের করব, আমি দৃঢ় সংকল্পে বললাম। সন্ধ্যার দিকে আমি আমার পুরানো বন্ধু রাফিকে ফোন করলাম। রাফি আমাদের গ্রামেরই ছেলে এবং স্থানীয় ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানে। আমি তাকে সম্পূর্ণ ঘটনা বললাম না, শুধু জিজ্ঞেস করলাম আমাদের বাড়ি ও এর ইতিহাস সম্পর্কে কিছু জানে কিনা। রাফি বলল, তোমাদের বাড়ি সম্পর্কে অনেক কিংবদন্তি আছে। লোকে বলে একটি অমূল্য সম্পদ লুকানো আছে সেখানে। কিন্তু সেটা কি, কেউ জানে না আগে। তুমি কি কখনো রাজীব চৌধুরী নাম শুনেছ? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, তিনি ছিলেন এ অঞ্চলের একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী। তিনি নাকি ব্রিটিশদের একটি গুরুত্বপূর্ণ দলিল হাতিয়ে নিয়েছিলেন, যাতে এই অঞ্চলের প্রাচীন সম্পদের সন্ধান ছিল। আমার উত্তেজনা বাড়ল। রাফি, আমার সাহায্য দরকার। তুমি কি আসতে পারবে? অবশ্যই, আমি এখনই আসছি, রাফি বলল। রাফি আসার আগে আমি ইন্টারনেটে আমাদের অঞ্চলের ইতিহাস সম্পর্কে অনুসন্ধান করতে লাগলাম। এই অঞ্চলে প্রাচীন সভ্যতার অস্তিত্ব সম্পর্কে কিছু তথ্য পেলাম। প্রায় ৩,০০০ বছর আগে এখানে একটি উন্নত সভ্যতা ছিল, যার অনেক শিল্পকর্ম ও অমূল্য ধাতব সামগ্রী আবিষ্কৃত হয়েছে। রাফি আসার পর আমি তাকে ডায়েরি ও পাথরের টুকরো দেখালাম। এটা অবিশ্বাস্য, রাফি উত্তেজিত হয়ে বলল। এটা সেই প্রাচীন তামার ফলকের একটি অংশ হতে পারে, যার কথা কিংবদন্তিতে বলা হয়েছে। তুমি কি এই চিহ্নগুলো চিনতে পারো? আমি জিজ্ঞেস করলাম। রাফি পাথরের টুকরোটি ভালো করে পরীক্ষা করল। এগুলো প্রাচীন লিপি, আমি এর সবটা বুঝতে পারছি না। কিন্তু এই অক্ষরগুলো দেখে মনে হচ্ছে এটা একটি মানচিত্রের অংশও। ঠিক যেমনটি আমি ভেবেছিলাম, আমি বললাম। আমাদের বাকি অংশগুলো খুঁজে বের করতে হবে। রাফি মানচিত্রটি আরেকবার দেখল। এই চিহ্নিত স্থানগুলো হয়তো বাকি অংশগুলোর অবস্থান। আমরা কাল সকালে এই জায়গাগুলো দেখতে যেতে পারি। সেই রাতে আমি মায়ের ঘরে ঘুমাতে গেলাম, যেমন আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমি ঘরের বাইরে বসে রইলাম, যদি কেউ আসে। রাত প্রায় ২টোর দিকে আমি আবার সেই শব্দ শুনলাম। কেউ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে আসছিল। আমি নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করলাম। দরজার কাছে একটি ছায়ামূর্তি দেখলাম। আমি আস্তে করে উঠে দাঁড়ালাম, হাতে একটি ভারী বই নিয়ে। দরজা ধীরে ধীরে খুলতে লাগল। আমি প্রস্তুত হয়ে দাঁড়ালাম। যেই দরজা খুল, আমি বইটি ছুঁড়ে মারলাম ও চিৎকার করে উঠলাম। কে ওখানে? আমার চিৎকারে মা ঘুম থেকে জেগে উঠলেন। আমরা দুজনেই দেখলাম দরজায় ফরিদ চাচা দাঁড়িয়ে। ফরিদ চাচা, আপনি এখানে কি করছেন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। ফরিদ চাচা ভয় পেয়েছিলেন। আমি শব্দ শুনেছিলাম, তাই দেখতে এসেছি। কি শব্দ? মা বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বললেন। আমি জানি না, ফরিদ চাচা ভয়ে জড়ষ্ট দেখাচ্ছিলেন। আমি শুধু দেখতে এসেছিলাম আপনারা ঠিক আছেন কিনা। আমি ফরিদ চাচার দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকালাম। চাচা, আমরা ঠিক আছি। আপনি যান, ঘুমান। ফরিদ চাচা চলে যাওয়ার পর আমি মাকে বললাম, মা, ফরিদ চাচা মিথ্যা বলছেন। আমি তাকে সন্দেহ করছি। কিন্তু কেন? মা অবাক হলেন। ফরিদ তো বহু বছর ধরে আমাদের সাথে আছে। হ্যাঁ, কিন্তু আমি লক্ষ্য করেছি সম্প্রতি তিনি অনেক অদ্ভুত আচরণ করছেন। আর আমি দেখেছি তিনি মাঝে মাঝে বাইরের কারো সাথে ফোনে কথা বলেন। আমিন, তুমি হয়তো অতিরিক্ত সন্দেহ করছো, মা বললেন। হয়তো, কিন্তু আমরা সাবধান থাকব, আমি বললাম। পরদিন সকালে আমি, মা এবং রাফি মানচিত্র অনুসরণ করে বাড়ির আশপাশের অঞ্চল দেখতে বের হলাম। ফরিদ চাচা আমাদের পেছনে পেছনে আসছিলেন, যা আমার সন্দেহ আরও বাড়াল। প্রথম চিহ্নিত স্থানটি ছিল বাড়ির পিছনের জঙ্গলে। সেখানে আমরা একটি প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ দেখলাম। মন্দিরটি ছোট এবং প্রায় সম্পূর্ণ ভেঙে পড়েছে। আমরা সেখানে ঘুরে দেখতে লাগলাম। এখানে কিছু একটা থাকতে পারে, রাফি বলল। প্রাচীন মন্দিরে প্রায় গুপ্ত কক্ষ থাকত। আমরা মন্দিরের ধ্বংসাবশেষ সরিয়ে দেখতে লাগলাম। হঠাৎ আমার হাতে একটি ছোট পাথরের ব্লক এলো, যার উপর একই ধরনের চিহ্ন খোদাই করা ছিল। এটা আরেকটি অংশ, আমি উত্তেজিত হয়ে বললাম। রাফি পাথরটি নিয়ে দেখল। হ্যাঁ, এটা সেই ফলকের আরেকটি অংশ। এটা সেই পাজলের একটি টুকরো। আমরা দুটি পাথরের টুকরো পাশাপাশি রাখলাম।
এগুলো যেন একসাথে যুক্ত হওয়ার জন্য তৈরি। আমরা এগুলো জোড়া দিতেই পাথরের উপর খোদাই করা চিহ্নগুলো আরও স্পষ্ট হল। আমরা আরও অংশ খুঁজতে হবে, আমি বললাম। দ্বিতীয় চিহ্নিত স্থানটি ছিল বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে, একটি পুরানো বটগাছের নিচে। সেখানে গিয়ে আমরা গাছের চারপাশে খুঁজতে লাগলাম। হঠাৎ মা একটি ছোট গর্ত আবিষ্কার করলেন গাছের শিকড়ের নিচে। আমিন, এদিকে দেখো, তিনি ডাকলেন। আমি ও রাফি সেখানে গেলাম। গর্তের ভিতরে আরেকটি পাথরের টুকরো ছিল, একই ধরনের চিহ্নসহ। এটা তৃতীয় অংশ, আমি উৎসাহিত হয়ে বললাম। এবার আমরা 3টি অংশ পেয়েছি। মানচিত্রে আরও 2টি চিহ্ন ছিল। আমরা তৃতীয় স্থানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম, এমন সময় ফরিদ চাচা দূর থেকে আমাদের ডাকলেন। আপনারা কি খুঁজছেন? আমি সাহায্য করতে পারি? রাফি ফরিদ চাচার কাছে গিয়ে বলল, কিছু না, আমরা শুধু আমিনের স্কুল প্রজেক্টের জন্য স্থানীয় ভূগোল দেখছি। ফরিদ চাচা কিছুক্ষণ আমাদের দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকালেন, তারপর চলে গেলেন। আমিন, আমার সত্যিই সন্দেহ হচ্ছে ফরিদ চাচার উপর, মা ফিসফিস করে বললেন। আমারও, আমি বললাম। আমরা তাড়াতাড়ি বাকি অংশগুলো খুঁজে নিতে হবে। তৃতীয় চিহ্নিত স্থানটি ছিল গ্রামের পুরানো মসজিদের কাছে। আমরা সেখানে গিয়ে খুঁজতে লাগলাম। মসজিদের পিছনে একটি প্রাচীন কবরস্থান ছিল। আমরা সেখানে ঘুরে দেখতে লাগলাম। রাফি হঠাৎ একটি পুরানো কবরের দিকে ইশারা করল। এদিকে দেখো, এই কবরের উপর চিহ্নগুলো দেখা যাচ্ছে। আমরা কবরের কাছে গেলাম। কবরের পাথরে একই ধরনের চিহ্ন খোদাই করা ছিল। আমরা পাথরটি পরীক্ষা করতে লাগলাম। আমিন, এই পাথরটি নড়ে, মা বললেন। আমরা পাথরটি সরাতেই তার নিচে একটি ছোট গর্ত দেখা গেল। গর্তের ভিতরে আরেকটি পাথরের টুকরো ছিল। চতুর্থ অংশ, আমি উত্তেজিত হয়ে বললাম। এবার আমাদের শুধু শেষ অংশটি খুঁজতে হবে। শেষ চিহ্নিত স্থানটি ছিল নদীর ধারে, একটি পুরানো ঘাটের কাছে। আমরা সেখানে যাওয়ার পথে হঠাৎ আমি লক্ষ্য করলাম, কয়েকজন অচেনা লোক আমাদের পেছনে পেছনে আসছে। আমি মা ও রাফিকে সতর্ক করলাম। মনে হচ্ছে আমরা একা নই, আমি ফিসফিস করে বললাম। ওরা কারা? মা ভয় পেয়ে জিজ্ঞেস করলেন। আমি জানি না, কিন্তু আমরা এদের থেকে পালাতে হবে, আমি বললাম। আমরা ভিন্ন পথ ধরে দ্রুত হাঁটতে লাগলাম। একটি ঘন জঙ্গলের মধ্য দিয়ে গিয়ে আমরা সেই লোকগুলোকে ফাঁকি দিলাম। এবার আমরা একটা বিপদে পড়ে গেছি, রাফি বলল। মনে হচ্ছে কেউ আমাদের অনুসরণ করছে। তাহলে আমাদের আরও সাবধানে থাকতে হবে, আমি বললাম। চলো আমরা নদীর ঘাটে যাই। নদীর ঘাটে পৌঁছে আমরা চারদিকে খুঁজতে লাগলাম। ঘাটের কাছে একটি পুরানো পাথরের স্তম্ভ দাঁড়িয়েছিল। আমি স্তম্ভটি ভালো করে পরীক্ষা করলাম। এই স্তম্ভের উপরে দেখো, আমি উত্তেজিত হয়ে বললাম। এখানে সেই চিহ্নগুলো আছে। স্তম্ভের উপরে একটি ছোট গর্ত ছিল। আমি হাত ঢুকিয়ে আরেকটি পাথরের টুকরো বের করলাম। পঞ্চম এবং শেষ অংশ, আমি বললাম। এবার আমরা সব অংশ পেয়ে গেছি। আমরা 5টি পাথরের টুকরো নিয়ে দ্রুত বাড়ি ফিরলাম। বাড়িতে পৌঁছে আমি, মা এবং রাফি মিলে 5টি টুকরো একসাথে জোড়া দেওয়ার চেষ্টা করলাম। এগুলো একটি বৃত্তাকার তামার ফলক বানাল। এটা অবিশ্বাস্য, রাফি বলল। এটা সেই প্রাচীন তামার ফলক। ফলকের উপর অনেক প্রাচীন চিহ্ন ও চিত্র ছিল। তার মধ্যে একটি বিস্তৃত মানচিত্র ও কিছু নির্দেশনা ছিল। রাফি চিহ্নগুলো পড়ার চেষ্টা করল। এটা বলছে প্রাচীন মন্দিরের নিচে একটি গুপ্ত কক্ষ আছে, যেখানে অমূল্য সম্পদ লুকানো আছে। কোন মন্দির? আমি জিজ্ঞেস করলাম। এখানে বলা আছে বাড়ির পূর্ব দিকে 3টি পাহাড়ের মাঝে, রাফি বলল। আমি জানি এই জায়গা। এটা পুরানো শিব মন্দির, যা এখন ধ্বংসপ্রাপ্ত। আমরা ঠিক করলাম পরদিন সকালে সেই মন্দিরে যাব। কিন্তু সেই রাতে আবার অদ্ভুত ঘটনা ঘটল। মধ্যরাতে আমি আবার শব্দ শুনলাম। এবার শব্দটা আমার ঘরের বাইরে থেকে আসছিল। আমি দরজা খুলে দেখলাম কিছু লোক বাড়ির মধ্যে ঢুকছে। আমি দ্রুত মায়ের ঘরে গেলাম, তাকে জাগালাম। মা, কিছু লোক বাড়িতে ঢুকেছে। মা ভয় পেয়ে উঠে বসলেন। কি বলছ? কারা? আমি জানি না, কিন্তু তারা যেভাবে ঢুকেছে মনে হচ্ছে তারা চোর নয়। আমার মনে হয় তারা সেই ফলক খুঁজছে। আমি তাড়াতাড়ি ফলকটি নিয়ে আমার পালানোর ব্যাগে রাখলাম। আমাদের এক